এটা হচ্ছে 38 প্যারালাল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বর্ডার, যেখানে খুব শীঘ্রই নিউক্লিয়ার ওয়ার হতে যাচ্ছে। এই ভিডিওটা কিছুদিন আগে নর্থ কোরিয়ার ওয়েবসাইটে প্রচার করা হয়েছিল, যেখানে আমরা দেখতে পারি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তাদের জেনারেলদের সাথে বসে একটা মিটিং করছে, আর সাউথ কোরিয়ার রাজধানী সোলের একটা ম্যাপ দেখছে, আর সে তার জেনারেলদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছে যে কিভাবে সে পুরো সাউথ কোরিয়ার সোল শহরটাকে ধ্বংস করতে পারে। আসলে নর্থ কোরিয়ার সবচেয়ে ফোকাসের জায়গা এই NNL লাইনটার দিকে। আসলে এই লাইনটা হচ্ছে কি একটা সমুদ্রকে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে ভাগাভাগি করার একটা লাইন। যদিও এই পুরোটা সমুদ্র এতদিন ধরে সাউথ কোরিয়ার আন্ডারেই ছিল, কিন্তু নর্থ কোরিয়া বারবার করেই দাবি করছিল এই সমুদ্রের পুরোটা জায়গা হচ্ছে গিয়ে তাদের জায়গা। আর শুধুমাত্র এই জন্যই যখন কয়েক বছর আগে সাউথ কোরিয়ান একটা জাহাজ এই লাইন দিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন নর্থ কোরিয়া সেটার উপরে বোম মেরেছিল। আর সেখানে শুধু বোমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সেখানে যত আর্মি ছিল, যত মানুষজন ছিল, তাদের উপরেও নর্থ কোরিয়া আক্রমণ করে দিয়েছিল, যেখানে একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি হয়ে গিয়েছিল, যেই জন্য প্রায় 50 জন মানুষের মৃত্যু হয়েছিল। তাছাড়া বর্তমান সময়েও মানে 2024 সালের জানুয়ারি মাসেও নর্থ কোরিয়া এই সমুদ্রের কাছে অনেকগুলো মিসাইলের এক্সপেরিমেন্ট করেছিল, আর প্রত্যেকটা মিসাইল তারা এই বর্ডারের কাছেই সমুদ্রের মধ্যে মেরেছিল। রিসেন্টলি পাওয়া খবর মতে নর্থ কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উন আমেরিকার সাথে যতগুলো ব্যাকডোর ছিল প্রত্যেকটা ব্যাকডোর বন্ধ করে দিয়েছে, আর সে আমেরিকাকে তাদের প্রধান শত্রু হিসেবে অ্যানাউন্স করে দিয়েছে। এইটা সে তাদের ন্যাশনাল টিভিতে এসে বলেছিল। আর শুধু নর্থ কোরিয়া এখানেই থামে থাকেনি, তারা বিগত 9 মাসে প্রায় 40টা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে, যার মধ্যে 4টা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এই 4টা মিসাইল ছিল তেমন মিসাইল যেগুলো নর্থ কোরিয়া থেকে 10,000 কিলোমিটার দূরে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতেও আক্রমণ করতে সক্ষম। আর শুধুমাত্র এই ব্যাপারগুলোর জন্যই এই ইউএলওসি এবং ইস্টার্ন প্রত্যেকটা কান্ট্রি ভয়ের মধ্যে আছে। কারণ যদি নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপরে অ্যাটাক করে দেয়, তাহলে এটা কোনো নর্মাল যুদ্ধ হবে না। এখানে অটোমেটিকলি আমেরিকা, রাশিয়া এবং চীন ঢুকে যাবে, আর এইটা হবে একটা ভয়াবহ যুদ্ধ। আর যেহেতু তারা দুনিয়ার প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ ইকোনমির দেশ, এই জন্য পৃথিবীর ফুড চেইন বন্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব যে যদি নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, অথবা এই যুদ্ধটা কে উইন করতে পারে। তবে হ্যাঁ, এর আগে এই ব্যাপারটা জানা ইম্পর্টেন্ট যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি কেন সৃষ্টি হলো। এই সমস্ত ব্যাপারগুলো জানার জন্য আমাদেরকে যেতে হবে এই DMZ লাইনের উপরে। আসলে DMZর মানে হচ্ছে ডিমিলিটারাইজ জোন, আর এই বর্ডারটাই নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে বিগত 70 বছর ধরে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই পুরো জায়গাটা একটা দেশ ছিল, আর এই পুরো জায়গাটা ছিল জাপানের কন্ট্রোলে। তবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হার হয়ে যায়, তখন এই পুরো জায়গাটা স্বাধীন হয়ে যায়, আর এই জায়গাটা চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উইনার আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের কাছে। তখন আমেরিকার সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নেয় তারা এই দেশটাকে দুইটা ভাগে ভাগ করবে। নর্থ পার্টটা থাকবে সোভিয়েত ইউনিয়নের কাছে, আর সাউথ পার্টটা থাকবে আমেরিকার কাছে। আর এই জন্যই মাঝখান দিয়ে এই লাইনটা টানা হয়, যেটাকে বলা হয় 38 প্যারালাল। যেহেতু নর্থ কোরিয়া সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, এই জন্য সেটা একটা কমিউনিস্ট দেশ হয়ে ওঠে, আর সাউথ কোরিয়া যেহেতু আমেরিকার আন্ডারে ছিল, এই জন্য এটা একটা লিবারেল দেশ হয়ে ওঠে। কিন্তু 1950 সালে হঠাৎ করেই নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপরে আক্রমণ করে দেয়, আর প্রায় তাদের পুরো দেশটাই দখল করে নেয়। তবে তখন আবার আমেরিকান আর্মি এখানে হস্তক্ষেপ করে, আর আমেরিকান আর্মি আর সাউথ কোরিয়ান আর্মি মিলে নর্থ কোরিয়ার আর্মিদেরকে ধাক্কা দিতে দিতে প্রায় চায়নার বর্ডার পর্যন্ত নিয়ে যায়। আসলে এই পুরো যুদ্ধটা প্রায় 3 বছর চলেছিল, যেখানে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এরপরে ফাইনালি 1953 সালে এটা নিয়ে একটা পিস এগ্রিমেন্ট করা হয়, আর পুরনো যেই বর্ডারটা ছিল সেটাকে আবারও রিস্টোর করা হয়। এখন এই এগ্রিমেন্টের আন্ডারে এই লাইনের কাছে একটা বাফার জোন বানানো হয়, যেটা মতে এই বাফার জোনের আশেপাশে দুই দেশের কোনো দেশই কোনো আর্মি বা আর্মির সরঞ্জাম আনতে পারবে না। কিন্তু এই এগ্রিমেন্টে অনেক কিছু মিসও করে ফেলা হয়েছিল, যেমন সমুদ্রের বর্ডার। পরবর্তীতে ইউনাইটেড নেশন এবং আমেরিকা নর্থ কোরিয়াকে জিজ্ঞেস করা ছাড়াই একটা NNN লাইন টেনে দেয়, আর এই পুরো জায়গাটার দখল সাউথ কোরিয়ার আন্ডারে দিয়ে দেয়। আর তখন থেকেই শুরু হয় এই ভয়াবহ পরিস্থিতি, যেটার জন্য দুই দেশের মানুষজন এখন পর্যন্ত ভোগান্তির মধ্যে আছে। যেই ফ্যামিলি 1950 সালে সাউথ কোরিয়ার উপর আক্রমণ করেছিল, বর্তমানেও নর্থ কোরিয়াতে সেই ফ্যামিলিই শাসন করছে। আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে কিম জং উন তার বাবা এবং দাদার চেয়েও একটু বেশি ভয়ঙ্কর। নর্থ কোরিয়াতে স্ট্রিক্ট কিছু ল আছে, যেমন দেশের কোনো নাগরিক জিজ্ঞেস না করে কোনোভাবেই দেশের বর্ডার ক্রস করতে পারবে না। এমনকি কোভিডের সময় তো এমনও একটা নিয়ম করা হয়েছিল যে জিজ্ঞেস না করে যদি কেউ চায়নার বর্ডার ক্রস করার ট্রাই করে, তাহলে তাকে স্ট্রিক্ট শুট করে মেরে ফেলা হবে। আসলে নর্থ কোরিয়া তাদের চীন এবং রাশিয়ার সাথে যেই বর্ডার আছে
সেগুলোতে কয়েক বছর ধরে বড় বড় ওয়াল বানাচ্ছে, যাতে করে দেশের কোনো নাগরিক না জিজ্ঞেস করে বাইরে পালাতে না পারে। কিন্তু এখানে সমস্যা অনেকটা আছে। নর্থ কোরিয়ার সমস্ত ট্রেড শুধুমাত্র চীনের সাথেই হয়। আর যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে চীনকে বাদ দিলে নর্থ কোরিয়া হয়তোবা সার্ভাইভই করতে পারবে না। আর যদি আমরা ম্যাপের মধ্যে রাশিয়ান বর্ডারের কাছে একটু জুম করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো রাজন স্টেট, যেখানে নর্থ কোরিয়ার টামং রেল স্টেশন আছে, আবার অন্য সাইডে রাশিয়ার কাসান রেল স্টেশন আছে। আর বিগত কয়েকটা বছরে আমেরিকার কয়েকটা স্যাটেলাইট এখানের পিকচার ক্লিক করেছিল, যেখানে তারা কিছু ইন্টারেস্টিং পেয়েছিল। আসলে এই পিকচারের মধ্যে তারা দেখতে পেয়েছে যে নর্থ কোরিয়ার কিছু ট্রেন শুধুই রাশিয়ার মধ্যে ভ্রমণ করছে। আর যেহেতু এই রেলগুলোর মধ্যে বড় বড় কিছু বাক্স ছিল, এই জন্য তারা সন্দেহ করছে যে হয়তোবা নর্থ কোরিয়া রাশিয়াকে অস্ত্র সাপ্লাই করছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনিয়ান সেনাবাহিনী এমন কিছু অস্ত্রও পেয়েছিল, যেগুলো আসলে তারা ধারণা করছে নর্থ কোরিয়ার। আর আমেরিকার ইন্টেলিজেন্স তো এইটাও সন্দেহ করছে যে নর্থ কোরিয়া রাশিয়ার সাহায্যে তাদের প্রথম স্পাই স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে। এখন যদি আমরা এই সমস্ত ব্যাপারগুলোকে বাদ দিয়ে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করি যে এখানে যদি একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এর পরিণতি কী হতে পারে? আসলে দেখুন, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে প্রথম ধ্বংসের মুখে পড়বে সাউথ কোরিয়ার রাজধানী সিওল, যেটা কিনা নর্থ কোরিয়ার বর্ডার থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। সাউথ কোরিয়ার প্রায় 70% ইকোনমি শুধুমাত্র এই শহরটার উপরে নির্ভর করেই চলে। পৃথিবীর বড় বড় যেই কোম্পানি যেমন স্যামসাং, হুন্ডাই মোটরস, এলজি, এই সমস্ত কোম্পানির হেডকোয়ার্টার সিওলে। আর আনফর্চুনেটলি এই পুরো শহরটা নর্থ কোরিয়ার প্রত্যেকটা মিসাইলের মুখের মধ্যে আছে। 2020 সালের রেন্টের একটা রিপোর্ট মতে, যদি নর্থ কোরিয়া সেউলের উপরে মাত্র 1 মিনিটের জন্য আক্রমণ করে, তাহলে প্রায় 15,000 মানুষের মৃত্যু হতে পারে। আর যদি এই আক্রমণ 1 ঘন্টা চলে, তাহলে এই সংখ্যাটা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। কোরিয়ান ডিফেন্সের মতে, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে প্রায় 2 লাখ নর্থ কোরিয়ান আর্মি তাদের বর্ডার ক্রস করে এই হান নদীর কাছে আসার ট্রাই করবে, কারণ সিওলের প্রাণী হচ্ছে গিয়ে এই হান নদী। এখন সাউথ কোরিয়া এটা ক্লেম করছে যে যদি তারা এই নদীর কাছে চলে আসে, তাহলে তারা এই নদীর মধ্যে বিভিন্ন রকমের গ্যাস আর বিভিন্ন রকমের কেমিক্যাল ছেড়ে দেবে, যেগুলোর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে লাখো মানুষের মৃত্যু হতে পারে। এখন সিওল যতই নর্থ কোরিয়ান বর্ডারের কাছে হোক, নর্থ কোরিয়ান আর্মিদের সিওল পর্যন্ত আসা এতটাও ইজি ব্যাপার না, কারণ আমেরিকার 73টা ঘাঁটি আছে শুধুমাত্র সাউথ কোরিয়াতে, যেখানে প্রায় 28,000 আমেরিকান আর্মি তাদের জন্য বসে ওয়েট করছে। আর তাছাড়া এখানে গোয়ান এবং জাপানে থাকা আমেরিকান ওয়ারশিপগুলোও যখনই যুদ্ধ শুরু হবে, তখনই দ্রুত গতিতে এখানে চলে আসবে। আসলে সাউথ কোরিয়ার জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে তাদের বেশি পপুলেশন। তাদের বেশি পপুলেশন হওয়ার জন্য তাদের কাছে প্রায় 5 লাখ অ্যাক্টিভ আর্মি এবং 31 লক্ষ রিজার্ভ আর্মি আছে, যেটা কিনা নর্থ কোরিয়ার তুলনায় অনেকটাই বেশি। এখন যদি আমরা রেজাল্টের উপরে ফোকাস করি আর আমরা এটা দেখার ট্রাই করি কে জিতবে আর কে হারবে, তাহলে যদি নর্থ কোরিয়া হেরে যায়, তাহলে সবচেয়ে বড় যে লোকসানের মুখে পড়বে সে হচ্ছে চায়না। কারণ তখন তার সবচেয়ে বড় শত্রু আমেরিকা তার বর্ডারের কাছ পর্যন্ত চলে আসবে, যেটা চায়না কখনোই চাইবে না। এই জন্য চায়না সর্বোচ্চ ট্রাই করবে যাতে করে নর্থ কোরিয়া কোনোভাবে ওয়ারটা না হারে। আর কিছুটা এমনই সিনারিও হবে রাশিয়ার সঙ্গেও, কারণ রাশিয়াও নর্থ কোরিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করে। আর যদি নর্থ কোরিয়া যুদ্ধ হেরে যায়, তাহলে রাশিয়াকে এটা মেনেই নিতে হবে যে তার শত্রুর কাছে সে তার ইস্টার্ন পার্টকে কম্প্রোমাইজ করে দিয়েছে। আর তাছাড়া অন্যদিকে জাপান, তাইওয়ান এবং আমেরিকার জন্য সাউথ কোরিয়ার জয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নর্থ কোরিয়ার জয় মানে হচ্ছে চায়নার জয়। আর এই ব্যাপারটা তারা কোনোভাবেই হজম করতে চাইবে না যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে চীন উইন করে গেছে। তার মানে এই ব্যাপারটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যদি এই দুইটা দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এইটা শুধুমাত্র 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা হবে বিশাল বড় একটা জিওগ্রাফিক যুদ্ধ। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে সবচেয়ে গ্রে যেই পার্টটা, সেটা হচ্ছে গিয়ে নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ক্যাপাবিলিটি। আসলে এখন পর্যন্ত ক্লিয়ার কাটভাবে কেউই জানে না যে নর্থ কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে আর তাদের পারমাণবিক শক্তি বা কেমন। তবে 2015 সালে নর্থ কোরিয়া একটা পারমাণবিক বোমা টেস্ট করেছিল, যেটার হিল ছিল 250 কিলোটন। যার মানে হিরোশিমাতে যেই বোমটা ফেলা হয়েছিল সেইটার চেয়েও এইটার 9 গুণ বেশি পাওয়ারফুল। আর এই বোমটার এতটাই পাওয়ার ছিল যে এই পুরো এরিয়াটাতে 6.3 মাত্রার একটা ভূমিকম্পই হয়ে গিয়েছিল, যেখানে প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়েছিল। এখন আসলে কোয়েশ্চেন এইটা না যে এই যুদ্ধটা কে উইন করবে, কোয়েশ্চেন হচ্ছে কি এইটা যে আমরা জীবিত থাকবো কিনা, কারণ আমরা বিশাল বড় একটা ধ্বংসের মুখের দিকে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সবাই নাচানাচি করেছিল, তবে 2টা বছর শেষ হয়ে যাওয়ার পরেও কোনোভাবেই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। আর তাছাড়া ইসরায়েল প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা তো হচ্ছে আরও ভয়াবহ। কেউ এটা কল্পনাই করেনি যে ইসরায়েল এত নিচেও নামতে পারে। এতগুলো মাস পার হওয়ার পরেও
কোনোভাবেই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। না জানি কতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে শুধুমাত্র ইসরায়েলের বম ব্লাস্টিংয়ের জন্য। তবে এত কিছু দেখার পরেও এই যুদ্ধ থামানোর পরিকল্পনা পৃথিবীর কেউই করছে না। রেড সিতে হুতি বাহিনী বারবার করে ইসরায়েলের জাহাজের উপরে আক্রমণ করছে, আর অন্যদিকে তাইওয়ান মেটারে চীন খুবই স্ট্রিক্ট অবস্থায় আছে। তারা কোনোভাবেই তাইওয়ানকে ছাড় দিতে চাইছেই না। আর যদি আমরা ফাইনালি রাশিয়া ইউক্রেনের কথা বলি, তাহলে পশ্চিমা সমস্ত প্রোপাগান্ডাকে মিথ্যা প্রমাণ করে রেজাল্ট পুরোপুরি উল্টা হয়ে গেছে। মানে এখন রাশিয়া জিততে চলেছে আর ইউক্রেন যুদ্ধটা পুরোপুরি হারতে বসেছে। জার্মানি ক্লিয়ার করে বললে সমস্ত ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার। যাই হোক, আপনি এটা নিয়ে কি মনে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি জিও পলিটিক্সে আপনার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমরা দেখা করব অন্য কোনো ভিডিওতে।